ঠান্ডা 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 পাহাড়ি ঠান্ডা পানি। কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। পাহাড়ি ঝিরির পানি ঠান্ডা আছে তাই না? পানিটা স্বচ্ছ পানি, ঠান্ডা পানি। আমরা কোথায় যাচ্ছি? দেবতাখুম না? আমরা দেবতাখুমে যাবো। এখান থেকে কত সময় লাগতে পারে দাদা? উনি আমাদের গাইড আজকের। আজকে কত সময় এখান থেকে হেঁটে কত সময় লাগতে পারে যেতে? মিনিমাম আপনার 30 থেকে 40 মিনিট। 30 থেকে 40 মিনিট। ওকে। দারুণ একটা জায়গা। এই পাহাড়টা খুবই সুন্দর। হ্যাঁ এখানে মানুষের চেয়ে ব্লগারই বেশি, সবাই ব্লগার আমরা। পাহাড়ি রাস্তা অনেক উঁচায় উঠতে হইলো, বেশ ভালোই। ও এখানে তো অনেক আমি কোথায় গেলাম? কই কই Well, I saddled up my shoe, headed out at dawn. Yeah, I saddled up my shoes, headed out at dawn. Ain't no place gonna hold me when the road keeps rolling on. এখানে অনেকেই বাইক নিয়ে আসছে এই জায়গাতে। বাপ রে বাপ, আবার টু স্টপ না, এটা কত ভাই, এটা নিয়েও চলে আসছে এত উঁচায়। ওয়াও গ্রেট, একটা ছোট্ট একটা ব্রিজ। এটা মেঘালয়ের মতো, এটা হচ্ছে লিভিং রুট করতে পারতো গাছের শেকড় দিয়ে। এটা একটা ট্রেকিং শুরু হইলো। অলমোস্ট আমাদের 40 মিনিটের মতো ট্রেকিং করতে হবে, সবাই করব। জায়গাটা খুবই সুন্দর।
না এখানে সিঁড়ির মতো করা তো ভালো তো, সুন্দর করে করছে সবাই। ওয়াও, দারুণ একটা সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। ইটস এ গ্রেট, খুবই সুন্দর, খুবই সুন্দর। সবাই এখানে আসার পরে বুঝতে পারবেন আপনাকে কতটুকু নিচে নামিতে হইবে, বুঝতে পেরেছেন? মামা মামা আমরা আমরা একটু একটু সিরিয়ালে নামি, মামা আগে চলে যায়। এক মিনিট কেন 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 চলে যা চলে যা, মামাকে আগে নামাই দাও। হ্যাঁ মামারা তো দুইটা এই যে এখান থেকে নিয়েন। হ্যাঁ 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 ছবি দিয়ে দিয়ে একজন নিলে একজন গ্রুপে দিয়ে দিলে রে না রে না আ রে দে না রে না রে না রে না দে রে 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 না পাহাড়ি ঝিরি পার হবো আমরা একটু পরেই। বাংলাদেশে এই প্রথম আমার পাহাড়ে ভ্রমণ। পাহাড়ি স্বচ্ছ পানি, এখানে জুম চাষ করে মনে হচ্ছে। এই যে আমাদের টিম সবাই এখনো আসতেছে, কেউ কেউ অনেক পিছনে পড়ে গেছে। আমাদের গাইড ভাই ছবি তুলে দিচ্ছে সবাইকে। আমাদের এই ঝিরিটা পার হতে হবে, এটা কতটুকু আল্লাহ জানে। এবারই তো ধরা খেয়েছি। হ্যাঁ কোন দিক দিয়ে? না উনি পার হতে ভিডিও করবে, দাঁড়ান না। আরে ভাই উনি আগে দেন না, উনি আগে যান। মামা আগে পার হোক। কেমন না
এই ইয়া অনিল ভাই এইবার মানে তুমি হাঁটে চলো দাঁড়ান আস্তে 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 হ্যাঁ মামা রেডি মামা রেডি এ তো পানির স্রোতে ভেসে যাওয়ার মতো অবস্থা। মামা ঠান্ডা মজা হুম না নৌকাতে নৌকা না নৌকার জোরে না হ্যাঁ মামা এটা কোন দিক দিয়ে নিচে সেটাই তো এই মামা উপরে না নিচে নিচে এই দাদা এই মামা আগে নামেন পরে গেলে মামা আগে যাবে নাকি একদম সাহস করে খুদা ও আগে নামেন এই ফ্যামিলি নিয়ে আসবা কি কয় এটা হচ্ছে বড় জায়গায় লওয়া গেছি ওরে কি সুন্দর আমরা এখানে তাড়াহুড়া করব না পরে গেলে আরেকজনের ঘাড়ের উপর পড়বো ঠিক আছে তাড়াহুড়া মোটেই করা যাবে না। আর একজনের ধরে সাথে করে পড়বো এখন ঘাড় করে পড়লেও বিপদ। এখন সবাই আমরা ক্লান্ত। আচ্ছা এখানে আমি একা একা পড়া যাবে না আমি হচ্ছে আস্তে আস্তে নামি যান আপনি আগে যাবেন ও, আগে যাবেন সুতরাং যান হ্যাঁ, হ্যাঁ, এটাই। ওয়েট, ওয়েট, আমাদের ক্যামেরা ম্যানের এটা একটু normal আছে। যদিও বলো তো। ফেসবুক অনলাইন চলে আসছে কিন্তু। ওরে বাবা হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর এবং খুবই এনজয়েবল এখানে দারুণ একটা জায়গা ওরে বাবা মোটামুটি 4-5টা সিঁড়ি মিলে এক একটা স্টেপ পানির প্রচুর শব্দ পাচ্ছি ও এই নৌকাতে করে আমরা আস্তে আস্তে পার হয়ে ওই দিকে যাব কি ঠিক আছে আনাল ভাই হ্যাঁ দাদা এটা তো যাওয়া লাগবে নাকি এই মামা এটা ও ওই পারে যাবো একজন ধরে রাখেন এই নৌকাতে 30 জন উঠবে 30 জন আগে আরো এই সবাই এক জায়গায় বসেন তারপর ওই জায়গায় ঢুকুস করে ডুবে যান আপনারা আগে যান আমরা পরে যাবো একটাতে যাবে রে ভাই আগে আসেন নাই সাঁতার কাটা সেখানে দাঁড়ায় থাকে। পরে যান। আমরা বেড়া আসি, তারপর সব পরে যান। আগে আসেন আগে আসেন এই পাশ
সবচেয়ে নতুন, এই জন্য বাংলাদেশের পাথরগুলো এরকম একটা রকম, মানে সবচেয়ে শেষের দিকে যে দিকে থেকে বাংলাদেশের সবচেয়ে লাস্ট মানে নতুন পাথর। আর ওই যে অনেক দুর্গম এরিয়া। একটা পাথরে একটা বিশাল অনেক, এই জন্য ওইসব জায়গাতে ধস কম, এইভাবে ধস মাটি এখনো সবচেয়ে ফুল পাথর, মানে জাস্ট ধস কম হয়। ওইখানে নৌকা দেখলাম, কোন দিকে যাচ্ছে? খালি তো যাচ্ছি পুরো কেবল এই পথ যদি না শেষ হয়। গাছের শেকড় দেখে তো মানে সাপ মনে হয়, গাছের শেকড় ঝুলে আছে। থাকুন, ওরা আসুক তারপরে যান। কি হয়েছে? ওইটা ব্যাক করতে সেই জায়গা সেই জন্য ওই দেখা শেষ। হ্যাঁ আমরা ক্লিয়ার প্রথম পাঁচটা ছিলাম কেমন হলো? কষ্টটা সারতে হবে। হ্যাঁ একদম যেটা আশা করে নিয়ে আসলাম সেটা সারতে হবে। এটাই এত কষ্ট করে আসতেছি, দেখা যাবে এটা কি পুরা মেঘ। কেয়ারফুল। আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। আলহামদুলিল্লাহ। বলাই যাবে না। বান্দর কোনো বান্দর কই? এখানে কিন্তু কথাগুলো ভাইব্রেশন হয়, তাই না? বাইরে খাচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। আমারে ফালাইয়া ফালাইয়া কেন গেলা ঢাকায় সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে তালি নেই বাবদানে তালি কা ওই গান হবে তো তালি নেই তো। হ্যালো তালি হবে তালি না দিলে ওদের গান উঠে হইলাম ওই স্টেশনে দিয়া ছোট দোকান সারা দিন বেচবা মনি জর্দা দিয়া কিলিবান আচ্ছা, ও এখান থেকে ওই জায়গায় যাবো নাকি? এটা দিয়ে হবে না ওইখানে যাবো। হ্যাঁ এটাই সেই এই একটা ধাক্কা লাগবে সর্দার।
ধাক্কা লাগবে কিন্তু। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমাদের এই বান্দরবন ট্রিপটা মূলত শুরু হয়েছিল পাবনা থেকে, এবং আমরা পাবনা থেকে ঢাকাতে ট্রেনে আসার পরে এবং রাত 11টা শ্যামলীতে করে আমরা বান্দরবনে পৌঁছাই, এবং সকাল 7টার সময় যখন বাস থেকে আমরা নামি, এরপর আমরা মূলত একটি চাঁদের গাড়ি, যেটা বলে খোলা জিপ গাড়ি, সেই গাড়ি আমরা ভাড়া করি, এবং এই গাড়ি নিয়ে প্রথম আমরা যাই দেবতাখুম ট্রায়াল করতে। তো এইখানে যাওয়ার পরে আমাদের বেশ ভালো লাগে, এবং সব কিছু মিলে আমাদের প্রায় 3 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম। কিছু ছবি আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি, কারণ কিছু ছবি ডিলিট হয়ে গেছে, আর এটা বেশ অনেক দিন পরে আবার এডিট করতে বসেছি, যার ফলশ্রুতিতে আপনারা এখন যে রাস্তাটা দেখছেন, এটা মূলত বান্দরবন থেকে আমরা বগা লেকের উদ্দেশ্যে যাচ্ছি। বান্দরবনের গহীনে দেবতাখুম থেকে বের হয়ে আমরা বগা লেকের উদ্দেশ্যে যাত্রা করি, এবং পথিমধ্যে যে সুন্দর রাস্তাগুলো দেখে বিমোহিত হয়ে যাই। এই পুরো রাস্তাটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী করেছে বলে আমি যতটুকু জানি, এবং সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এই রাস্তাগুলো খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে, যার কারণে পূর্বের তুলনায় এখন এই রাস্তাগুলোতে পর্যটকের আনাগোনা অনেক বেশি বেড়ে গেছে। আর বগা লেক যে কতটা সুন্দর, এখানে না গেলে আসলে এটা বলে বোঝানো মুশকিল। বগা লেকের পানিতে গোসল, যারা সাঁতার জানে, ডেফিনেটলি যারা সাঁতার জানলে অবশ্যই তারা পানিতে গোসল করতে পারে। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, এবং আপনি যখন চুপ করে পানিতে দাঁড়িয়ে থাকবেন, তখন মাছগুলো এসে আপনার শরীরে ঠোকর দিবে। এটা একটা আলাদা ধরনের অনুভূতি। এটাকে বোধহয় দেশের বাইরে ফিশ থেরাপি মনে হয় বলে, যার কারণে এই পানিতে খুবই স্বচ্ছ, পরিষ্কার, এবং মাটি একদম পর্যন্ত দেখা যায়, উপর থেকে মাটি পর্যন্ত দেখা যায়, এরকম একটা বিষয়। আর সবচাইতে সুন্দর লেগেছে এই বান্দরবন থেকে যখন বগা লেকের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, যদিও আমার প্রথম এই বাংলাদেশের পাহাড়গুলোতে আমি ভিজিট করছি, এবং এই পাহাড়ে ভিজিট করতে এসে আমার অনেকগুলো চিন্তা চেতনা, ধারণাগুলো অনেক পরিবর্তন হয়েছে। আমাদের দেশের পাহাড়গুলোও কিন্তু অনেক সুন্দর, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ বেড়াতে যায়, এবং যে পরিমাণ মানুষ এখানে প্রতিদিন যাচ্ছে, যেটা আমরা বান্দরবনের চাঁদের গাড়ি যেখানে ভাড়া করে, সেখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র বগা লেকের উদ্দেশ্যেই যে যাচ্ছে তা কিন্তু নয়। বান্দরবনের আমি যতটুকু শুনেছি যে বান্দরবন অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে অনেক গহীনে এবং খুব সুন্দর। কোথাও কোথাও জুম ঘরে থাকার ব্যবস্থাগুলো রয়েছে, হয়তো এরপরে কোনো ট্রিপে হয়তো আমরা যাব। তো সে পর্যন্ত সঙ্গে থাকুন। আর কখনো কখনো উঁচু পাহাড়ে উঠছে আমাদের গাড়ি, 4 হুইল ড্রাইভ, এটা করেই যেতে হচ্ছে। গাড়িগুলো পরিবর্তন করে 4 হুইল গাড়িগুলো এই গাড়িটা আমাদেরকে দিয়েছে। আর দ্বিতীয়ত এই শীতের সময়ে যদি এত সুন্দর হয়, তাহলে বর্ষার সময় কিন্তু অনেক সুন্দর হয়। যদিও বর্ষার সময় যতটুকু শুনেছি যে এখানে পাহাড় ধস হয়, এবং এখানে অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ থাকে, কারণ পাহাড়ের মাটিগুলো রাস্তাতে এসে অনেক সব ব্লক হয়ে যায়, অনেক সব পাহাড়ের কারণে রাস্তা ভেঙে যায়। তো এরকম ঘটনাগুলো তো ঘটেই। তো সেই জন্য যখনই আমরা চলাফেরা করব না কেন, আমরা চেষ্টা করব সতর্কতা অবলম্বন করবার জন্য। আর তাছাড়া প্রকৃতির যে বিস্ময়, প্রকৃতির সৌন্দর্য, সেটা আসলে প্রকৃতির সাথে না মিলে গেলে এটা আসলে বোঝা যায় না। প্রকৃতির সৌন্দর্য পেতে চাইলে প্রকৃতির মধ্যেই যেতে হবে। এবং এখানে কিন্তু অনেক জায়গাতে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক জায়গায় নেটওয়ার্ক কিন্তু নাই। আপনি চাইলেই আপনার
ফোন কানেক্ট করতে পারবেন। আবার হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু টেলিটকের নেটওয়ার্ক রয়েছে, আমি রুবি নেটওয়ার্কও আছে অনেক জায়গায়, মানুষ বলেছে যে এখানে নেটওয়ার্ক পাওয়া যায়। তো যাই হোক, সব কিছু মিলে খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আমাদের পাহাড়ি যে আমাদের যে সম্প্রদায় আছেন, তারা অত্যন্ত আন্তরিক। তারা এখানে আমরা যখন এই সমতল থেকে পাহাড়ে যাই, তারা খুবই ক্লোজলি হচ্ছে তারা মেশে, এবং তারা সবসময় হাসি মুখে কথা বলে, এবং আন্তরিকতার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে মানে খুব দারুণ লাগে। আমরা বগালে থেকে কেওক্রাডাঙে গিয়েছি। কেওক্রাডাংটা মানে বেশ খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়, অনেক খাড়া পাহাড় দিয়ে উঠতে হয়। তো এখানে কিছু বাইকার ভাইদের অ্যাক্সিডেন্টও করেন, যাদের পাহাড়ে ভ্রমণ করার যে অভিজ্ঞতা সেটা কম থাকার জন্য হয়তো গাড়ি চালানো বা বাইক চালানোর পথে কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক আছে, যার ফলশ্রুতিতে পাহাড়ে চলতে গেলে সেইভাবে চলতে হয়। তো সব মিলেই আমাদের কাছে মনে হয়েছে বান্দরবনে না আসলে আসলে বাংলাদেশের দেখাটা অপূর্ণত থেকে যাবে, এটা নিশ্চিত, এটা বলার অপেক্ষাই রাখে না। আর আমি আরও অনেক ভিডিও দেখলাম, অনেক ব্লগার ভাই বোন ভিডিও করেছেন, তাদের ভিডিওগুলো দেখেছি, এবং অনেক গহীনের ভিডিওগুলো দেখেছি। প্রচুর পরিমাণ ঝর্ণা আছে, অগণতি, এখানে গুণে শেষ করা যাবে না, এত পরিমাণ ঝর্ণা আছে। এবং সেখানে থাকার জন্য জুম ঘরগুলো আছে। ওই যে গ্রামের যে প্রধান বলে, আমি জানি না ওনাদের আমাদের পাহাড়ি সম্প্রদায়ের প্রধানকে কি বলে, তো ওখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, খুব কম, হয়তো 200, 300, 500 টাকা দিয়ে থাকে। এবং খাবার টাবারগুলো হচ্ছে একদম জুমের চাউল প্লাস হচ্ছে একদম ন্যাচারাল যেসব ফুডগুলো পাওয়া যায় সেসবগুলো তারা রান্না করে আপ্যায়ন করে থাকেন। সব কিছু মিলে খুবই সুন্দর। আমি অনেক ভিডিও দেখেছি, যার কারণে মনে হয়েছে যে বান্দরবনটা আসলে বেড়ানো দরকার। এটা আসলে একটা খুব সুন্দর জায়গা। আর আমাদের বান্দরবনে যারা বিশেষ করে উপজাতিরা আছেন, তারা আসলেও খুবই আন্তরিক। এখানে আসলে তবেই আপনি বুঝতে পারবেন। আমি অনেকের সাথে কথা বলেছি যারা নিজে হাতে হচ্ছে উল দিয়ে তারা বিভিন্ন ধরনের শীতের কাপড় বানাচ্ছে, মাফলার বানাচ্ছে, চাদর বানাচ্ছে, তাদের সাথে খুব ক্লোজলি মিশেছি, কথা বলেছি, এবং তাদের জুমের যে ফ্রুটসগুলো পাওয়া যায়, বিশেষ করে পেঁপে, তারপরে হচ্ছে কলা, এগুলো কিনে আমরা সবাই মিলে খেয়েছি। এই একটা কথা বলে রাখি, বান্দরবনে গেলে অবশ্যই যে ফ্রুটসটা, যে সিজনে যে ফ্রুটসটা পাবেন, সেইটা অবশ্যই ট্রাই করবেন। এটা এত বেশি সুস্বাদু হয় যেটা সমতলে কখনোই পাওয়া সম্ভব না, কখনোই না। বিশেষ করে আমি যখন পেলাম কলা, ওই আপনার দেবতাখুমে যাওয়ার সময় আমরা হচ্ছে কলা খেয়েছি, 10 টাকা দিয়ে মাত্র 3 পিস কলা, 10 টাকা দিয়ে 3 পিস কলা তারা দিয়েছে। এবং এই কলাগুলো এত পরিমাণ মিষ্টি যে আমার মনে হয় আমি আমার জীবনেও খাইনি, এরকম মনে হয়েছে। তারপরে পেঁপে খেয়েছি, পেঁপেগুলো খুবই মিষ্টি, এত কোয়ালিটিফুল। তারা নাকি এইখানে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করেন না। তারপর এখানে যে ফ্রুটসগুলো তারা চাষাবাদ করেন, সবগুলো হচ্ছে ন্যাচারালি তারা চাষাবাদ করেন। এবং সব কিছু মিলে এখানকার খাওয়া দাওয়া, যে জিনিসগুলো আসলে তৈরি হয়, মানে ন্যাচারালি যেগুলো তৈরি হয়, শাকসবজি, ফলমূল তৈরি হয়, এগুলো খুবই কোয়ালিটিফুল। তারপর আমরা বগালেক থেকে আসার পথে দেখলাম ছোট্ট একটা দার্জিলিং পাড়া দেখলাম। সেখানে হচ্ছে ছোট কিছু দোকান বসেছে, সেখানে দেখলাম তারা বিভিন্ন ফ্রুটস মিক্স করে বিক্রি করছে, আলাদা করে বিক্রি করছে। জাম্বুরা ছিল, কলা ছিল, ডাব ছিল, বিভিন্ন রকম ফ্রুটস। তো ওখানে কিন্তু হলুদও দেখলাম, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। এত মানে গাঢ়, এত কালারফুল, মানে আমি হলুদ দেখেছি যেটা সচরাচর আসলে অন্য জায়গাগুলোতে দেখা যায় না। সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে ইটস রিয়েলি মানে আউটস্ট্যান্ডিং প্লেস। এখানে বেড়ানোর জন্য অনায়াসে আপনি 3-4টা দিন এখানে এসে বিভিন্ন এরিয়াতে এসে ঘুরতে পারেন, বেড়াতে পারেন। এখানে ডেফিনেটলি এটা খুব ভালো একটা জায়গা। এখানে সিজন বলতে যেটা আসলে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ বাইকার ভাই আসছে, প্রচুর পরিমাণ। একজন
যাকে দেখলাম আসার পথে উনি খুলনা থেকে এসেছেন বাইক চালিয়ে, ছোট্ট একটা বেবিও আছে। ওনার উনি এবং তার ওয়াইফ এবং একটা বাচ্চা আসছেন। যদিও এত দূর থেকে লং জার্নি করে বাইক আসাটা আসলে কতটুকু উচিত এটা আমি জানি না, বাট তারা এসেছেন এবং ঠিক অনুরূপভাবে দেশের বিভিন্ন জায়গাগুলো থেকে কিন্তু তারা বাইক নিয়ে বাইকার ভাইয়েরা গ্রুপ করে করে আসছে। তো এইটা আমি দেখেছি। এবং বগালেকে যখন রাত্রে আমরা যখন হচ্ছে বিকেলে সন্ধ্যার দিকে পৌঁছালাম, তখন দেখি যে মানে কয়েকশো বাইকে এখানে তারা এসেছে। তো সব কিছু মিলে একটা অন্যরকম একটা পরিবেশ। আর বেড়ানোর জন্য এখানে হচ্ছে 2টা সিজনই নাকি অনেক ভালো। একটা শীতের সিজনটাও হচ্ছে অনেক ভালো, একটু ডিফারেন্ট ওয়েদার। সেখানে হচ্ছে পাহাড়ে ভূমিধস হওয়ার মানে রিস্কি কম, এখানে সেফটি থাকা যায়, সেটা যেমন ভালো। আবার ঠিক অনুরূপভাবে বৃষ্টির সিজনটা হচ্ছে আপনার মানে ন্যাচারালি এটা নাকি আরেকটা বিউটিফুল একটা ক্রিয়েশন হয় পাহাড়ে, যেটা অন্যরকম। এটা আসলে মুখে বলে বোঝানো আসলে খুবই দুষ্কর। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে বান্দরবনে যাওয়া উচিত। আমার এই পাহাড়ে বান্দরবনের এই ভ্রমণটা আসলে খুবই আমার কাছে ভালো লেগেছে, এত ভালো লেগেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবারও আমি চেষ্টা করব বান্দরবনে আসার জন্য। বান্দরবনের আমি একটা হচ্ছে মায়া পড়ে গেছি। বান্দরবনটা আসলে অনেক সুন্দর। আর এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর করে তৈরি করেছে আমাদের সেনাবাহিনী, যার ফলশ্রুতিতে এখানে গাড়িগুলো খুব স্মুথলি চলাফেরা করতে পারে আপনি। আর তাছাড়া এখানে পাহাড়ি ভাই বোনদের হচ্ছে চাষ করা বিন্নি চাউল পাওয়া যায়। চাউল মূলত 3 ধরনের এখানে আমি দেখেছি, একটা হচ্ছে সাদা কালারের, হোয়াইট কালারের, একটা হচ্ছে ব্রাউন বাদামি কালারের, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের। 3 ধরনের চাউল। তো এই চাউলগুলো হচ্ছে আপনি বান্দরবনে এখানে হচ্ছে 150 টাকা করে নিয়েছে, কিন্তু ঢাকাতে এগুলো হচ্ছে 250-300 টাকা করে কিন্তু বিক্রি করে। তারপর হচ্ছে হাতে বুননো একদম হ্যান্ডমেড হচ্ছে শীতের চাদর পাওয়া যায়, মাফলার পাওয়া যায়। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো একদম আপনার সামনে বানায় দিবে, এরকম একটা মানে বললে বানায় দিবে, এরকম একটা ওখানে বিষয় আছে। তো এই জিনিসগুলা একটা ফিল কাজ করে। একটা জিনিস, একটা প্রোডাক্ট যখন নিজে হাতে তৈরি করে আপনার সামনে তৈরি করছে, সেটা সামনে রেখে আরও বিক্রি করছে, তো এটার ফিলটা ডিফারেন্ট। একদম মনে হয় যে জিনিসটা মনে হয় যে আপনি নিজে দাঁড়িয়ে থেকে জিনিসটাকে তৈরি করে নিয়ে আসলেন। এটার আসলে আমি মনে করি যে এটার একটা ডিফারেন্ট ফিল কাজ করে। তো সব কিছু মিলে ভালোই। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে হচ্ছে আপনি বড় ধরনের অনেক বেশি এক্সপেকটেশন না করা ভালো। খুব সিম্পল খাবার টাবারগুলো এখানে পাওয়া যায় এবং প্রাইসও অনেক রিজনেবল আছে। এখানে মূলত খরচটা সবচেয়ে বেশি হয় হচ্ছে ট্রান্সপোর্টেশনটা, যেটা হচ্ছে বান্দরবন থেকে বগালেক পর্যন্ত আসা এবং যাওয়ার যে ভাড়াটা, এইটা হচ্ছে মানে বেশ অনেকগুলো টাকা লাগে আর কি। তো আমাদের হচ্ছে এক রাত্রের জন্যই হচ্ছে প্রায় 21,000 টাকা লেগেছিল। তো যেহেতু আমাদের গ্রুপে 11 জন মেম্বার ছিলাম, সেজন্য আমাদের হয়তো বেশি টাকা খরচ হয়নি। কিন্তু যারা আসবেন তারা গ্রুপ করে আসলে তখন আপনাদের খরচটাও এখানে কমে যাবে। তবে অন্যদিকে থাকার খরচটা কিন্তু খুবই কম। তারপরে খাবারের খরচ, আসলে এখানে খাবারের বলতে খুব সিম্পল খাবারগুলো পাওয়া যায়, যার কারণে এখানে খাবারের জন্য খুব বেশি মানে খরচ করতে হয় না। তো সব মিলিয়ে আমাদের এই ট্যুরটা ছিল খুবই ভালো, একটা অসাধারণ ট্যুর। আর প্রকৃতির মধ্যে হচ্ছে চলাফেরা করে, হাঁটা, গাড়িতে ঘোরা, এবং এখানে মানুষ যারা আসছে তাদের দেখবেন ভ্রমণ যারা করে প্রত্যেকের মন মানসিকতা অলমোস্ট হচ্ছে একই রকম। তাদের বিগ হার্টেড হয়, অনেক জায়গাতে তারা ট্রাভেল করতে পছন্দ করে, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে পছন্দ করে। তো এইটার একটা হচ্ছে নেশাটা আছে মানুষের, এই নেশাটা কিন্তু খুব ভালো। তো সেই জন্য হচ্ছে আমিও মনে করি যে
মানুষের বেড়ানো উচিত, মানুষের দেখা উচিত। এই সুন্দর পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেই জায়গাগুলোতে নিজের সাধ্যের মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলোতে যাওয়া উচিত। গেলে অনেক কিছু দেখা যায়, বোঝা যায়, শেখা যায়, অনেক কিছু আছে। মানুষের সাথে মানুষের একটা হচ্ছে কোলাবোরেশন হয়, বন্ধুত্ব হয়, একটা অন্যরকম একটা রিলেশন ক্রিয়েট করে। তো সব কিছু মিলে আমার কাছে আমাদের এই ট্রিপটা ছিল মানে এক্সিলেন্ট বলা যায়। তো আমরা আবার এখান থেকে ঢাকাতে ব্যাক করব, দেন আমরা আবার নিজেদের সেই ইট পাথরের শহরের মধ্যে ঢুকে যাব। আবার আমাদের টাইম মেনটেন করে দৌড়াদৌড়ি চলবে। তো এই ফাঁকফোকরের মধ্যেই আবার কোনো হয়তো বা কোনো একবার কোনো অন্য কোথাও আমরা ঘুরতে যাব। সেই ভিডিওগুলো আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করবার জন্য। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।